এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকে আমরা প্রশ্ন প্রস্তুতির দশম শ্রেণীর 2 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমার যে ভিডিও যেগুলো আছে সেগুলো সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। আশা করি আমার আজকের ভিডিও থেকে তোমরা ইউনিট 2 এর জন্য অত্যন্ত উপকৃত হবে। আমরা বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করব, তোমরা প্রতিদিন চ্যানেলটা দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। লেন্সের ক্ষমতা ও ফোকাস দৈর্ঘ্যের অপশান এ সমানুপাতি, অপশান বি ব্যস্তানুপাতি, অপশান সি সমান, অপশান ডি কোনোটিই নয়। এটা মনে রাখতে হবে, অপশান বি হবে ব্যস্তানুপাতিক হবে। একের দাগে 2-এরটা প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা অপশান এ 1টা, অপশান বি 2টো, অপশান সি 3টে, অপশান ডি 4টে। তাহলে অপশান বি হবে প্রতিসারক তল প্রিজমের কিন্তু 2টো হয়। 3 নম্বর প্রশ্ন আছে, ধাতব পরিবাহীতে তড়িতের বাহক অপশান এ আয়ন, অপশান বি যোজক ইলেকট্রন, অপশান সি মুক্ত ইলেকট্রন, অপশান ডি কক্ষীয় ইলেকট্রন। এটা হবে অপশান সি হবে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করতে সাহায্য করে, তাহলে অপশান সি হবে। 1-এর 4-এরটা সেটা হলো পৃথিবীর মোট বিভব অপশান এ ধনাত্মক, অপশান বি ঋণাত্মক, অপশান সি 0, অপশান ডি কোনোটি নয়। পৃথিবীর মোট বিভব 0 হয়, অপশান সি। 1.5-এর প্রশ্নটা, কোনো পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধাঙ্ক কী হবে? অপশান এ আছে একই থাকবে, অপশান বি আছে অর্ধেক হবে, অপশান সি আছে দ্বিগুণ হবে, অপশান ডি আছে 4 গুণ হবে। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়ানো হয় কিন্তু রোধাঙ্কের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ একই থাকবে। তারপরে 1.6-এর যে প্রশ্নটা আছে সেটা হলো, আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোন তারের বর্ণ সবুজ হয়? অপশান এ লাইভ তার, অপশান বি নিউট্রাল তার, অপশান সি আর্থিং, অপশান ডি কোনোটি নয়। এটা হবে সি হলো। তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোন তারের বর্ণ সবুজ হয়? অপশান সি হলো আর্থিং। এরপর দেখো চলে আসছি, সেটা হলো তেজস্ক্রিয় পদার্থের খনিতে আধিক্য দেখা যায় অপশান এ লোহা, অপশান বি লেড, অপশান সি নিয়ন, অপশান ডি হলো বেরিলিয়াম। এটা অপশান বি হবে, সেটা লেড। তারপরে C2H2 অণুতে উপস্থিত মোট সমযোজী বন্ধন অপশান এ 2টো, অপশান সি 3টে, অপশান সি সেটা 4টে, অপশান ডি 5টা। মনে রাখতে হবে C2H2 মানে অ্যাসিটিলিন, তাহলে অ্যাসিটিলিনের মধ্যে 3টি বন্ধন লক্ষ্য করা যায়, তাহলে অপশান বি আমরা লিখব 3টি। 2.1-এর প্রশ্ন দেখে নাও, সেটা হলো ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি লঘু মাধ্যমে আসলে প্রতিসরণ কোণের চ্যুতিকোণ কেমন হবে? একটু দেখে নাও। তাহলে ঘন মাধ্যম থেকে দেখো, ঘন মাধ্যম থেকে আলো আসছে লঘু মাধ্যমে আসছে, তাহলে ঘন মাধ্যম থেকে আলো যখন লঘু মাধ্যমে আসবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আপতন কোণকে আমরা আই বলবো, প্রতিসরণ কোণকে আর বলবো। তাহলে চ্যুতিকোণ কত হয়? চ্যুতিকোণ আমরা ডেল্টা বলবো, ডেল্টা মানে আর মাইনাস আই হবে। তাহলে চ্যুতিকোণ কত হবে? আর মাইনাস আই। তাহলে পরীক্ষা হলে তোমরা লিখবে আর মাইনাস আই, শুধু এটা লিখলেই হবে। তোমাদের বোঝার জন্য আমি এঁকে দেখিয়েছি। তারপরে দেখো মধ্যবর্ণ, মধ্যবর্ণ আমরা কি বলবো? হলুদ বলবো, মধ্যবর্ণ হলুদ বলবো। আর এখানে চ্যুতি হবে আর মাইনাস আই। আচ্ছা, তারপরটা কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সত্য, অবশ্যই সত্য লিখবে। বিভব প্রভেদের এককবিহীন রাশি, এটা একদম নয়, বিভব প্রভেদের একক অবশ্যই আছে, তাই এই বিবৃতিটা আমরা কি বলবো? ভুল বলবো, ভুল বলবো। এটা সত্যও বলতে পারো বা ঠিক বলতে পারো। তাহলে
কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, সত্যও বলতে পারো বা ঠিকও বলতে পারো। আর এখানে বিভব প্রভেদ একটি এককভিন্ন রাশি, এটা ভুল। বিভব প্রভেদের অবশ্যই একক আছে, এসআই পদ্ধতির একক হলো ভোল্ট, তাহলে এই বিবৃতিটা হলো মিথ্যা। তারপরে 2.3-এ জেনারেটরে শক্তির কিরূপ রূপান্তর ঘটে। জেনারেটরে মনে রাখতে হবে এটা হলো যান্ত্রিক শক্তি। দেখো এখানে করেছি, দেখো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তর হয়। জেনারেটরে যান্ত্রিক শক্তি আমরা কি বলবো, তড়িৎ শক্তি রূপান্তর ঘটে। তাহলে এটা, তারপর দেখো আলফা এবং বিটা কণার মধ্যে ভেদন ক্ষমতা কার বেশি। মনে রাখতে হবে এটা বিটা কণার ভেদন ক্ষমতা বেশি। তাহলে আলফা এবং বিটার মধ্যে বিটার ভেদন ক্ষমতা বেশি। তারপর দেখো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া উদাহরণ দিতে বলছে। দেখো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া উদাহরণ দেখে নাও। সেটা হলো সূর্যে উৎপন্ন শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন। শুধু লিখবে সূর্যে উৎপন্ন শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। অথবা দেখো একটা প্রশ্ন আছে, সেটা হলো একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম বলতে বলছে। একটা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল তোমরা কি বলবে, রেডিয়াম বলবে। তো এটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল রেডিয়াম বলবে, তার সংকেত হলো বা চিহ্ন হলো SRA। তারপরে এটা রেডিয়াম তোমরা বলবে। তারপর দেখো একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যেটা অষ্টক সূত্র মানে না। এটা তোমরা মনে রাখবে, সেটা হলো লিথিয়াম হাইড্রক্সাইড হবে। লিথিয়াম হাইড্রক্সাইড সেটা হলো LiH হবে, লিথিয়াম হাইড্রক্সাইড। ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণু, ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম অবশ্যই তোমরা N2 বলবে বা নাইট্রোজেন বলবে। নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন দেখা যায়, তাহলে একটা মৌলিক অণুর নাম হলো N2। তারপরে আয়নীয় যৌগ সমবয়বতা দেখাতে পারে, সত্য মিথ্যা বলতে বলছে। মনে রাখতে হবে আয়নীয় যৌগ সমবয়বতা দেখাতে পারে না, এটা মিথ্যা হবে। তাহলে আমরা কি বলবো, মিথ্যা বলবো। তাহলে আয়নীয় যৌগ সমবয়বতা দেখাতে পারে, এটা ঠিক কথা নয়, এটা মিথ্যা হবে। তারপরে আমরা চলে আসছি 3.1-এর প্রশ্ন। 3.1 দেখে নাও, আমি শুরু করি। 3.1 3.1-এর প্রশ্ন, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো। দেখো কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো দেখে নাও। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় শূন্যস্থান থেকে কোনো আলোকরশ্মি কাঁচ মাধ্যমে প্রতিসৃত হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হবে। দেখে নাও, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় শূন্যস্থান থেকে আলোক রশ্মি কাঁচ মাধ্যমে প্রতিসৃত হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হবে। তারপর দেখো একটা অথবার প্রশ্ন আছে, সেটা হলো আলোর বিচ্ছুরণ কাকে বলে। দেখে নাও, আলোর বিচ্ছুরণ। দেখো সাদা আলো কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন মৌলিক বর্ণের আলোয় ভাগ হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলবো। সাদা আলো কোনো স্বচ্ছ প্রতিসারক এর মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে মৌলিক বর্ণের আলোয় ভাগ হওয়ার ঘটনাকে আমরা কি বলবো, আলোর বিচ্ছুরণ বলবো। তারপরে দেখো একটা অঙ্ক বলা আছে 3.2-এর প্রশ্নে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 1200 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে, প্রবাহ মাত্রা কত হবে। দেখে নাও, কিউ এর মান এখানে দেয়া আছে 1200 কুলম্ব, টি এর মান 2 মিনিট, 2 মিনিট মানে 2 × 60 মানে 120 সেকেন্ড। আমরা জানি I সমান Q/T, তাহলে কিউ এর মান টি এর মান বসিয়ে দিয়েছি, তাহলে I এর মান কত, 10 পেয়ে গেলাম। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পেয়ে গেলাম 10 অ্যাম্পিয়ার। দেখো এখানে দেয়া আছে কিউ এর মান 1200 কুলম্ব, টি এর মান 2 মিনিট, 2 মিনিট মানে 120 সেকেন্ড। আমরা জানি
যে তড়িৎ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়, তড়িৎ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়, তাহলে আই সমান কিউ বাই টি। কিউ এর মান বসিয়ে দিয়েছি, টি এর মান বসিয়ে দিয়েছি, দেখো কাটাকুটি করলে দেখো 10 চলে এসেছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? 10 অ্যাম্পিয়ার। দেখো একটা বিওটির অঙ্ক আছে, দেখে নাও। 100 ওয়াট বাল্ব দুটি দিনে 10 ঘন্টা করে এবং 1 কিলোওয়াট একটি মোটর 30 মিনিট চললে 1 মাসে কত বিদ্যুৎ হবে সেটা বলতে বলছে। প্রতি ইউনিটের বলা আছে 10 টাকা করে। দেখে নাও, সেটা হলো দৈনিক ব্যয়িত বিদ্যুৎ শক্তি, আমরা জানি ওয়াট ঘন্টা বাই হাজার। দৈনিক ব্যয়িত বিদ্যুৎ শক্তি মানে আমরা জানি ওয়াট ঘন্টা বাই হাজার। তাহলে ওয়াট মানে কত? দেখো এখানে বলা আছে 100 ওয়াটের দুটো বাল্ব, 100 ওয়াটের দুটো বাল্ব মানে 100 ওয়াটের দুটো বাল্ব চলছে কতক্ষণ ধরে? 100 ওয়াটের দুটো বাল্ব 10 ঘন্টা ধরে চলছে। দেখো 100 ইন্টু 10 মানে 10 ঘন্টা ধরে চলছে, কটা বাল্ব সেই জন্য 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে 100 ইন্টু 10 ইন্টু 2। এবার দেখো মোটর বলা আছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 3 বা 1000 ওয়াট মানে 10 টু দি পাওয়ার 3 ওয়াট। তাহলে এটা কতক্ষণে চলছে? 30 মিনিট। 30 মিনিট মানে আধ ঘন্টা, মানে হাফ আওয়ার, মানে 1/2 ঘন্টা। দেখো এখানে করা আছে 10 টু দি পাওয়ার 3 মানে আমরা এটা করেছি 10 টু দি পাওয়ার 3 মানে 1000 বলতে পারি। তাহলে 1 কিলোওয়াট মানে 10 টু দি পাওয়ার 3 ইন্টু ঘন্টা মানে 1/2 ঘন্টা বাই ওয়াট, এটা হলো ওয়াট ঘন্টা বাই 1000, এটা সূত্র। তাহলে ওয়াট, এটা এতক্ষণ ওয়াট ঘন্টা বার করলাম, বাই 1000 করা হলো, এটাই গুণ করা হয়েছে। তাকে গুণ করে আমরা পাচ্ছি সেটা হলো 2500 পাচ্ছি, 2500 বাই 1000 পেয়ে গেলাম। 2500 বাই 1000 মানে আমরা কত লিখবো? 25/10 বিওটি, কারণ দৈনিক মানে প্রতিদিনে এই শক্তিটা ব্যয় হচ্ছে, সেটা হলো 25/10। তাহলে মাসিক কত হবে? মাসিক বিদ্যুৎ শক্তি ব্যয়, এটা একদিনে খরচা, তাহলে মাসিক বলতে আমরা 30 দিনে গুণ করব, 30 দিনে গুণ করা হয়ে গেল। 1 মাসে খরচ হবে কত? মানে 1 ইউনিটের দাম 10 টাকা, তাহলে এই যে ইউনিটটা ফুরিয়েছে বা খরচা হয়েছে তার 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হলো, 10 দিয়ে গুণ করে দেখা গেল 750 টাকা উত্তর পাওয়া গেল। তাহলে 1 মাসে খরচ কত হবে? 750 টাকা। 3.3-এর নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, ব্যাখ্যা করো। দেখো নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় 2 বা ততোধিক ধনাত্মক নিউক্লিয়াসকে সংযোজিত করার সময় সমধর্মী আধান বিশিষ্ট নিউক্লিয়াসগুলি প্রচণ্ড বিকর্ষণ করে। এই শক্তিশালী বিকর্ষণ বল অতিক্রম করতে উচ্চ তাপমাত্রা বলতে প্রায় 10⁷ কেলভিন বা তার থেকে বেশি প্রয়োজন হয়। একমাত্র নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব, তাই নিউক্লিয় সংযোজন ঘটনার আগে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাহলে এখানে মনে রাখতে হবে সেটা হলো যেটা বলা আছে সেটা হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় 2 বা ততোধিক ধনাত্মক নিউক্লিয়াসকে সংযোজিত করার সময় সমধর্মী আধান বিশিষ্ট নিউক্লিয়াসগুলি প্রচণ্ড বিকর্ষণ বল অনুভব করে। এই বিকর্ষণ বল অতিক্রম করতে উচ্চ তাপমাত্রা বলতে প্রায় 10⁷ কেলভিন এর তাপমাত্রা প্রয়োজন হয়। একমাত্র নিউক্লিয় বিভাজনের সাহায্যে এই উচ্চ তাপমাত্রা তৈরি করা সম্ভব, তাই নিউক্লিয় সংযোজন ঘটনার আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া সম্পন্ন করতে হয়। তারপরের প্রশ্ন দেখো, সেটা বলা আছে ভর ত্রুটি কাকে বলে? দেখে নাও ভর ত্রুটি কাকে বলে। এখানে লেখা আছে অর্থাৎ কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর এবং নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সমূহের মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বা ভর ঘাটতি বলে। কোনো নিউক্লিয়াসে প্রকৃত ভর
এবং নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সমূহের মোট ভরের পার্থক্যকে আমরা ভর ত্রুটি বা ভর ঘাটতি বলবো। তারপরে দেখো 3.4, এটা C2H2, এটা লুইস ডট দেখাতে বলেছে, HCl এ লুইস ডট দেখাতে বলেছে। এটা দেখে নাও, C2H2 লুইস ডট এইরকমভাবে আঁকতে হবে, দেখে নাও একটুখানি। C2H2 তাই লুইস ডট আমরা এরকমভাবে আঁকবো। এটা হলো C2H2 মানে ইথিলিন, তাহলে ইথিলিনের লুইস ডট আমরা ঠিক এইরকমভাবে আঁকবো। এটা দেখে নাও, এইটুকু আঁকলেই কিন্তু হবে C2H2 লুইস ডট। তারপর দেখো HCl এর লুইস ডট আমরা ঠিক এইরকমভাবে আঁকবো। HCl হলো, দেখো HCl লুইস ডট আমরা ঠিক এইরকমভাবে আঁকবো। তারপরে দেখো গঠন আঁকতে বলছে CaO এবং NaCl। দেখো CaO এর গঠন দেখো এরকম আছে। তাহলে CaO আমরা এর মধ্যে আমরা 20টা, CaO এর মধ্যে আমরা 20টা ইলেকট্রন পাবো। তাহলে 20টা বহিস্থকক্ষে দুটো থাকবে, এটা দেখো ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। অক্সিজেন দেখো আমরা এরকমভাবে লিখেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে Ca2+, আর ও এর ক্ষেত্রে 2-, তাহলে এটা হলো Ca2+, OA2-, তাহলে Ca উৎপন্ন হয়েছে। তারপর দেখো NaCl আমরা এরকমভাবে করব। NaCl, Na মানে 11, তাহলে বহিস্থকক্ষে একটা ইলেকট্রন। আর আমরা এখানে Cl মানে 17, বহিস্থকক্ষে 7টা। দেখো এই ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এই ইলেকট্রন ত্যাগ করে Na+ উৎপন্ন হবে, এই ইলেকট্রন গ্রহণ করবে Cl- উৎপন্ন হবে। তাহলে এর সাহায্যে তাহলে NaCl তৈরি হবে। তাহলে CaO এবং NaCl এর আমরা গঠন পেয়ে গেলাম। তারপর দেখো বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্স ব্যবহারের রেখাচিত্র অঙ্কন করে প্রতিবিম্বের দুটো বৈশিষ্ট্য লিখতে বলছে। দেখো এটা হলো একটা বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার। এরকমভাবে করতে হবে। আমরা লেন্স এবং ফোকাসের মধ্যে বস্তু রাখবো এবং প্রতিবিম্ব এবং বস্তু কী হবে, একই অবস্থানে থাকবে, মানে একই দিকে থাকবে। এখানে বস্তু এবং প্রতিবিম্ব কী হবে, একই দিকে থাকবে। প্রতিবিম্বের যে প্রকৃতি কেমন হবে, এটা অসৎ হবে, সমশীর্ষ হবে, বিবর্ধিত হবে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে এবং বিবর্ধিত হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। তারপর দেখো 4.2 একটা প্রশ্ন আছে, ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম উল্লেখ করতে বলছে, বাল্যচক্রে ঘূর্ণন বৃদ্ধির উপায় বলতে বলছে। দেখো ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে বাম হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। এইটাকে মনে রাখবে, মোটরের নিয়মও বলা হয়। আচ্ছা, এবারে বাল্যচক্রে ঘূর্ণন কীভাবে বৃদ্ধি করা হয় দেখে নাও। যদি তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে বাল্যচক্রে ঘূর্ণন বৃদ্ধি পাবে। তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে বাল্যচক্রে ঘূর্ণন অবশ্যই বৃদ্ধি পাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য যদি বাড়ানো হয়, তাহলে বাল্যচক্রে ঘূর্ণন বৃদ্ধি পাবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে এবং চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য মানে বেশি শক্তিশালী চুম্বক যদি ব্যবহার করা হয়, তাহলে ঘূর্ণনটা অবশ্যই বাড়বে। তারপরে দেখো CFL এবং এলইডির মধ্যে কোনটি ব্যবহার গ্রহণযোগ্য দেখে নাও। মনে রাখবে সবসময় এলইডির ব্যবহার গ্রহণযোগ্য,
কারণ এলইডির জীবনকাল অনেক বেশি, এলইডি খরচ কম, এলইডি অনেক সস্তা, তাই আমরা এলইডি বেশি ব্যবহার করি। জীবনকাল বেশি মানে অনেক দিন ধরে মানে বাল্বটা ঠিক থাকবে, খরচ কম, আর এটা হলো সস্তা, সেই জন্যে আমরা এলইডি ব্যবহারে বেশি গুরুত্ব দিই। তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও, সেটা হলো তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র বিবৃত করতে বলছেন। দেখে নাও যে কোনো দেখো কোনো তড়িৎচুম্বকীয় কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহমাত্রার অভিমুখ এমনভাবে হবে যে কারণে আবিষ্ট তড়িৎপ্রবাহ সৃষ্টি হয়, আবিষ্ট তড়িৎপ্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। এটাই লেঞ্জের সূত্র, ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র উল্লেখ করে গাণিতিক রূপ প্রকাশ করতে বলছে। দেখে নাও এখানে জুলের সূত্রগুলো আছে। এক নম্বর সূত্র হলো পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহমাত্রার সময়, পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহমাত্রার সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রা বর্গের সমানুপাতিক হয়। অর্থাৎ পরিবাহী রোধ আর সময় যদি টি হয়, এটা ধ্রুবক থাকলে আমরা বলতে পারি H প্রপোর্শনাল I স্কোয়ার। নাম্বার 2, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা এবং পরিবাহীর সময় ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। তাহলে I এবং T যখন ধ্রুবক থাকবে তখন H প্রপোর্শনাল R। I এবং T ধ্রুবক থাকলে আমরা লিখতে পারবো H প্রপোর্শনাল R। আর পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহমাত্রা ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ সেটা হলো তড়িৎ প্রবাহের সময় সমানুপাতিক। অর্থাৎ R এবং I ধ্রুবক থাকলে আমরা বলবো H প্রপোর্শনাল T। তাই এই তিনটেকে যদি একসঙ্গে করি অর্থাৎ আমরা লিখতে পারবো H প্রপোর্শনাল I স্কোয়ার RT, যখন I আর T সবই পরিবর্তনশীল। অর্থাৎ H ইকুয়াল টু আমরা কি বলবো I স্কোয়ার RT বাই জে, এই যেটার নাম হলো যান্ত্রিক তুল্যাঙ্ক। তারপরে আমরা চলে আসছি 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো, একটি অওহমীয় পরিবাহীর নাম। দেখে নাও সুন্দর করে লেখা আছে, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই ফিউজের মধ্য দিয়ে সর্বদা 5 অ্যাম্পিয়ার তড়িৎ যেতে পারে, এর থেকে বেশি গেলে ফিউজটি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ যাবে, ওর থেকে বেশি যায় ফিউজটা নষ্ট হয়ে যাবে। একটি অওহমীয় পরিবাহীর নাম আমরা বলবো অর্ধ পরিবাহী। তারপর দেখো 4.4 প্রশ্ন আছে, সমযোজ্যতা কাকে বলে, সমযোজ্যতার পরিমাপক কি। দেখে নাও সমযোজ্যতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গুছিয়ে লেখা আছে, ভালো করে পড়ে নেবে। পর্যায় সারণীতে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু তাদের যোজ্যতা কক্ষের অযুগ্ম ইলেকট্রনগুলির মিলনে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে মিলিত হওয়ার যে ক্ষমতা লাভ করে তাকে আমরা সমযোজ্যতা বলবো। এর পরিমাপক কি, মনে রাখবে নির্দিষ্ট মৌলের একটি পরমাণু অপর পরমাণুর সঙ্গে যত সংখ্যক ইলেকট্রন জোড় গঠন করে সেই সংখ্যা দ্বারাই মৌলটির সমযোজ্যতা পরিমাপ করা হয়। অথবা দেখো প্রশ্ন আছে, তড়িৎ যোজ্যতা কাকে বলে, তড়িৎ যোজ্যতার পরিমাপক কি। দেখো তড়িৎ যোজ্যতা উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে আয়নীয় যৌগের কেলাস গঠিত হয়। এইভাবে পরমাণুগুলি আয়নে পরিণত হয়ে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা তড়িৎ যোজ্যতা বলবো। তাহলে এখানে
একটি মৌলের একটি পরমাণু যতগুলি ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে সেগুলি তড়িৎযোজ্যতার পরিমাপ। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বর্জন এর ওপর ভিত্তি করেই আমরা তড়িৎযোজ্যতা পরিমাপ করতে পারি। চলে এসো আজকে লাস্ট প্রশ্ন, সেটা হলো সমযোজী এবং তড়িৎযোজী যৌগের পার্থক্য করতে বলছে ভৌত ধর্ম এবং রাসায়নিক সক্রিয়তা অনুসারে। ওর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে Na এবং Na প্লাসের মধ্যে কোনটা অধিক সুস্থিত। দেখে নাও, আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য। আয়নীয় যৌগ এর অপর নাম হলো তড়িৎযোজী যৌগ। তাহলে আয়নীয় যৌগগুলি বা তড়িৎযোজী যৌগগুলি এটা হলো কঠিন পদার্থ হয়, কেলাস আকার কঠিন পদার্থ। তাহলে আয়নীয় যৌগগুলি বা তড়িৎযোজী যৌগগুলি এগুলো হলো কেলাস আকার কঠিন পদার্থ হয়, মানে এটা মনে রাখতে হবে। আর সমযোজী যৌগগুলো সাধারণত গ্যাসীয় তরল বা নরম কঠিন হয়। তাহলে আয়নীয় যৌগগুলো এগুলো কঠিন পদার্থ হয়, এগুলো কি হয় গ্যাসীয় তরল বা নরম কঠিন হয়। আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা রাসায়নিক বিক্রিয়াগুলো খুব দ্রুত হয় আয়নীয় যৌগ ক্ষেত্রে এবং একমুখী ঘটে। একমুখী বলতে একদিকে বিক্রিয়া ঘটবে, আর এটা হলো মন্থর প্রকৃতির হবে, উভমুখী হবে। তাহলে এগুলো খুব আয়নীয় যৌগগুলো খুব দ্রুত রাসায়নিক বিক্রিয়া করবে, আর সমযোজী যৌগগুলো খুব ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করবে। আয়নীয় যৌগগুলো একমুখী হয় আর সমযোজী যৌগগুলো হলো উভমুখী হয়। আর আয়নীয় যৌগগুলির সমপরমাণু ধর্ম দেখা যায় না, আর সমযোজী যৌগের সমবয়বত ধর্ম দেখা যায়। এরপরে দেখো লাস্ট প্রশ্ন, সেটা হলো Na এবং Na প্লাসের মধ্যে কোনটা অধিক সুস্থিত। মনে রাখবে Na প্লাস হলো সেটা হলো অধিক বেশি সুস্থিত। তাহলে Na প্লাস হবে সবচেয়ে বেশি সুস্থিত। তাহলে আজকে আমরা ক্লাস 10-এর 2 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। এটা তোমরা দেখবে 136 থেকে 137 পেজের মধ্যে আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করব, বিভিন্ন প্রশ্নবিচিত্রা বলো, বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির বিভিন্ন সেট নিয়ে আমরা তুলে ধরবো। তোমরা প্রতিনিয়ত ভিডিও দেখবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।